কেমিস্ট্রি ম্যান চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমিস্ট্রি সেম 2 এর এক্সাম প্রায় চলে এসেছে 11-এর। তো ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে এখানে নেওয়া হলো। দেখো এবং সবাই ভিডিওটা পজ করে নিজে করার চেষ্টা করো। প্রথমে আমরা চারটে আইইউপিএসি নিয়েছি, ইম্পর্টেন্ট আইইউপিএসি চারটি, দেখে নিই কিভাবে হবে। সবার প্রথমে এইটা যে আইইউপিএসিটা রয়েছে, এই আইইউপিএসিটায় ভালো করে দেখো, এখানে কার্বনের কতগুলো বন্ড বন্ড আছে। এখানে এখানে কার্বন আছে, এখানে একটা, এইখানে একটা, এইখানে, এইখানে, এইখানে। তাহলে টোটাল আমরা 5টা কার্বন দেখতে পাচ্ছি। এখানে টোটাল 5টা কার্বন আছে। তো আমরা যদি এটাকে আঁকি, দেখো এই যে কার্বনটা আছে, এই কার্বনটা আমরা একটু ভালো করে দেখো, এই যে কার্বনটা আছে, এই কার্বনের একটাই বন্ড। তাহলে এখানে কে আছে? CH3 আছে। এই জায়গাটায় আছে CH3, এই জায়গাটায় CH3 আছে। ওকে, তারপরে এই যে কার্বনটা আছে, এই কার্বনের দুটো বন্ড আছে, তার মানে এখানে CH2 আছে, CH2। তারপরের কার্বনটাও দেখো দুটো বন্ড আছে, তার মানে এটাও CH2 আছে। এবার এই যে কার্বনটা আছে, এই যে কার্বনটা, এর সঙ্গে একটা ডবল বন্ডে O আছে, এবং পাশে আরেকটা কার্বন, সেখানেও ডবল বন্ডে কি আছে? O আছে, তার সাথে Br লেগে আছে। তো এই হচ্ছে গিয়ে এইটারই স্ট্রাকচার হচ্ছে এইটা। এবার আমরা করব কিভাবে? দেখো এইখানে যে এই গ্রুপটা আছে না, এই গ্রুপটা COBr, বেসিক্যালি COX হয়, X মানে হ্যালোজেন। এই গ্রুপটাকে বলা হয় ওইল হ্যালাইড। যেহেতু এখানে Br আছে, তাই তার নাম হবে ওইল ব্রোমাইড, ওইল। এবার দেখো আমি যদি নাম্বারিং করি, 1 2 3 4 5, টোটাল এখানে 5টা কার্বন আছে। তো এটা যেহেতু মেজর গ্রুপ, তো এদিক থেকে কাউন্ট হবে। এবার এখানে 2 নম্বরে একটা কিটোন আছে। এবার কিটোন আর এই যে গ্রুপটা COBr, এর মধ্যে কিটোনটা মাইনর, ওই জন্য নাম হবে অক্সো। কি নাম হবে? অক্সো। তাহলে কি নাম হবে? 2 অক্সো। 2 কিটো লেখা যেতে পারে, 2 কিটো বা অক্সো, 2 অক্সো। টোটাল কার্বন কটা আছে? টোটাল কার্বন 5টা আছে, সঙ্গে ওইল আছে, ওইল ব্রোমাইড। তো নাম কি হবে? 2 অক্সো পেন্টানোইল ব্রোমাইড। পেন্টানোইল কি হবে? ব্রোমাইড। যদি এখানে Cl থাকতো তাহলে তার নাম হতো পেন্টানোইল ক্লোরাইড। তাহলে 2 অক্সো পেন্টানোইল ব্রোমাইড হবে এটার নাম। ওকে, আচ্ছা। পরের যেটা রয়েছে, পরের যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা এখানে দেখো নাম লেখা আছে, এন মিথাইল। কি লেখা আছে? এন মিথাইল প্রোপান 2 অ্যামিন। এন মিথাইল প্রোপান 2 অ্যামিন। এন মিথাইল তার মানে এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সঙ্গে একটা CH3 আছে, এটাকে বলা হয় এন মিথাইল। এন মিথাইল মানে নাইট্রোজেনের সঙ্গে CH3 লেগে আছে। তারপরে বলেছে প্রোপান, মানে 3টে কার্বন আছে, প্রোপান 2 অ্যামিন। তার মানে কি আছে? অ্যামিনটা, এই যে এনটাকে অ্যামিন বলা হয়, তার মানে স্ট্রাকচারটা ঠিক এই রকমের হবে, এই রকমের স্ট্রাকচার হবে। কেন এই রকমের স্ট্রাকচার হবে ভালো করে দেখে নাও। এই রকমের স্ট্রাকচার হওয়ার কারণটা হচ্ছে 1 2 and 3, লং চেনে টোটাল 3টে কার্বন আছে, 1 2 and 3। 2 নম্বরে অ্যামিনটা আছে, আর এখানে নাইট্রোজেনের সঙ্গে একটা H থাকবে। কেন? কারণ নাইট্রোজেনের 3টে বন্ড হয়। তাহলে নামটা কি হবে? এন মিথাইল। এন এর সঙ্গে CH3 লেগে আছে, এন মিথাইল। প্রোপান কেন? 3টে কার্বন আছে, 1 2 and 3। 2 অ্যামিন, কারণ অ্যামিনটা 2 নাম্বার কার্বনে লেগে আছে। তো এন মিথাইল প্রোপান 2 অ্যামিন, এটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ওকে, এবার চলে আসি এইটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার 11-এ এসেওছে, 11-এ এসেছে এটা। এটাকে বেসিক্যালি আমরা কিভাবে করব, এটাকে আমরা প্রথমে এইভাবে লিখে নেব, CH3 CH, CH এর সঙ্গে OH লেগে আছে, OH-টাকে নিচে লিখে দাও, সঙ্গে COOH। এটা খুব পরিচিত একটা স্ট্রাকচার, এটার নাম ল্যাকটিক অ্যাসিড, এটার নাম ল্যাকটিক অ্যাসিড। এখানে COOH আর OH আছে। ইন প্রেজেন্স অফ COOH and OH, COOH-টা মেজর, ওই জন্য COOH কে আমরা ওইক অ্যাসিড বলবো, বাট OH কে আমরা বলবো হাইড্রক্সি, কারণ OH-টা মাইনর গ্রুপ হিসাবে আছে। তো কাউন্ট হবে এদিক থেকে 1 2 and 3। তো নাম কি হবে? 2 হাইড্রক্সি, 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড। প্রোপা কেন? 3টে কার্বন আছে, সঙ্গে COOH, তাই নাম হবে প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। এবং এটা ইম্পর্টেন্ট কেন? এটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে এই যে কার্বনটা, ভালো করে দেখো, এখানে যে কার্বনটা আছে, এই কার্বনটা,
এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন কেন? কাইরাল কার্বন হওয়ার অর্থ হচ্ছে এই কার্বনে চারটে বন্ড আলাদা আলাদা, একটা বন্ড CH3, একটা বন্ড OH, একটা বন্ডে COOH আর একটা বন্ডে H আছে। তাহলে এই যে 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, যেটাকে আমরা ল্যাকটিক অ্যাসিডও বলি, এটা কিন্তু একটা আলোক সক্রিয় মানে অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড, কারণ এর মধ্যে কাইরাল কার্বন একটা আছে আর এটার মার্কেটিং নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ওকে, ল্যাকটিক অ্যাসিড। তাহলে এটা যদি কোশ্চেন আসে যে একটি যৌগের উদাহরণ দাও যেখানে কাইরাল কার্বন আছে এবং যেটা আলোক সক্রিয়, তাহলে কিন্তু এটা হবে তার অ্যান্সার। এটা ল্যাকটিক অ্যাসিড, এটা ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচার, এটা ল্যাকটিক অ্যাসিড এবং এটা অপটিক্যাল অ্যাক্টিভ। অপটিক্যাল অ্যাক্টিভ মানে হচ্ছে আলোক সক্রিয়। যাদের মধ্যে একটি মাত্র কাইরাল কার্বন থাকে সেটা আলোক সক্রিয় হয়, মানে আলোর রেসপেক্টে ক্লক বা অ্যান্টি যে কোনো দিকে ঘুরতে পারে। ওকে, চলে আসি আমরা পরের স্ট্রাকচারটায়। পরের স্ট্রাকচারটা দেখো, এখানে একটা ডাবল বন্ডের স্ট্রাকচার আছে। এটাকে আমরা আগে এঁকে নিই। CH2 ডাবল বন্ড C। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে একটা স্ট্রাকচার একটু ভুল আছে, এখানে এই এইচটা হবে না, নাহলে কার্বনের 5টা হাত হয়ে যাচ্ছে, এটা পসিবল নয়। এখানে CH এর সঙ্গে CH3টা নিচের দিকে আছে, এখানে CH আছে, ডবল বন্ডে CH2 আছে। আচ্ছা, এখানে দুটো ডবল বন্ড আছে, এবার কোন দিক থেকে গুনবো এটা হচ্ছে বিষয়। সব সময় মনে রাখবে এমন ভাবে গুনবো যাতে ডবল বন্ডও কম নাম্বার পায় এবং যে ব্রাঞ্চটা আছে সেটাও কম নাম্বারে থাকে। তাহলে কোন দিক থেকে গুনবো? 1 2 3 and 4। এদিক থেকে গুনলে এই যে CH3 যে ব্রাঞ্চটা এটা 2 নম্বরে আছে, আর ওদিক থেকে গুনলে এটা 3 নম্বরে পড়তো, তাহলে ওদিক থেকে কিন্তু গোনা যাবে না, গুনতে হবে এদিক থেকেই। ওকে, সো নাম কি হবে এটার? সবার আগে ব্রাঞ্চের নাম কি হবে? 2 মিথাইল। 2 মিথাইল হয়ে গেল। টোটাল কার্বন কটা আছে? 4টে, মানে বিউট। এবার মাল্টিপল ডবল বন্ড আছে, একের বেশি ডবল বন্ড আছে, ওই জন্য কি করতে হবে? বিউটান হবে, বিউটান। বিউটেনের ইটা চলে যাবে, মাল্টিপল ডবল বন্ড থাকলে আন হয়। বিউটান। কোথায় কোথায় ডাবল বন্ড আছে? কোথায় কোথায়? একে আছে, 1 আর 2 এর মধ্যে একে আছে, 3 আর 4 এর মধ্যে 3 এ আছে। তাহলে বিউটান 1,3 ডাই ইন। তাহলে নাম কি হবে? 2 মিথাইল বিউটান 1,3 ডাই ইন। ওকে, 1,3 ডাই ইন। সবাই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। ওকে, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো সবাই, পরের কোশ্চেন দেখো, বলেছে অ্যানিলিন এবং মিথাইল অ্যামিনের মধ্যে কে ক্ষারীয়? অ্যানিলিন এবং মিথাইল অ্যামিনের মধ্যে কে ক্ষারীয়? কিভাবে করবো দেখ। অ্যানিলিনের স্ট্রাকচারটা কেমন? অ্যানিলিনের স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, বেনজিন তার সাথে লেগে আছে NH2, এটাকে বলা হয় অ্যানিলিন। আর মিথাইল অ্যামিন কেমন? CH3 তার সঙ্গে লেগে আছে NH2, এটা হচ্ছে মিথাইল অ্যামিন। এবার এই দুটোকে ভালো করে দেখো, অ্যানিলিন হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যামিন কারণ ওর সঙ্গে বেনজিন লেগে আছে, আর মিথাইল অ্যামিন হচ্ছে একটা অ্যালিফ্যাটিক অ্যামিন, ওর সঙ্গে একটা অ্যালিফ্যাটিক গ্রুপ লেগে আছে CH3। এবার আমরা জানি কি CH3, এই যে CH3 আছে এর একটা প্লাস আই এফেক্ট আছে। প্লাস আই মানে ইলেকট্রন ডোনেটিং এফেক্ট, মানে ইলেকট্রন ডোনেটিং এফেক্ট বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ CH3 প্লাস আই, যার ফলে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি মানে ইলেকট্রনের যে ঘনত্ব ওটা কি করছে? ইনক্রিজ করছে, ওটা ইনক্রিজ করছে। এবার নাইট্রোজেনের মাথায় যত বেশি ইলেকট্রন ডেনসিটি বাড়বে তার ক্ষারীয় ধর্ম বাড়বে, কিন্তু এইখানে বেনজিনের নিজস্ব মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আই। এবং এখানে যে নাইট্রোজেনটা আছে এই নাইট্রোজেনটা এখানে রেজোনেন্সও করবে, রেজোনেন্স, যার ফলে এই নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব কি হবে? কমে যাবে, ইলেকট্রন ঘনত্বটা কমে যাবে। নাইট্রোজেনের মাথায় যদি ইলেকট্রন ঘনত্ব কমে যায় তাহলে নাইট্রোজেনের ক্ষার ধর্ম কমে যাবে। তাই অ্যালিফ্যাটিক অ্যামিন মানে এখানে মিথাইল অ্যামিন এটা তীব্র ক্ষার অ্যানিলিনের থেকে। সব সময় মাথায় রাখবে এই কনসেপ্টটা, প্লাস আই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বেসিক পাওয়ার। যত বেশি প্লাস আই গ্রুপ থাকবে তার বেসিক পাওয়ার তত বাড়বে, কিন্তু একইভাবে যদি মাইনাস আই গ্রুপ থাকতো এটা ইনভার্স হয়ে যেত, বেসিক পাওয়ারটা হয়ে যেত ইনভার্স। সেই কারণে অ্যানিলিনের ক্ষার ধর্ম কম,
মিথাইল অ্যামিন বা যে কোনো অ্যালিফ্যাটিক অ্যামিন এর ক্ষার ধর্ম বেশি, ঠিক? কিন্তু এইখানে যদি এই অ্যামিনটা থাকতো CH3, এখানে এর সঙ্গে আরেকটা CH3, এখানে একটা H, আর এখানে এই যদি এটা থাকতো তাহলে কোনটা হতো? এইটা বেশি ক্ষারীয় হতো। কেন? এখানে দুটো প্লাস আই গ্রুপ আছে, তাহলে এখানে নাইট্রোজেনের মাথায় আরো ইলেকট্রন ঘনত্ব বাড়তো এবং তার ক্ষার ধর্ম আরো বাড়তো। এটা 2 ডিগ্রি অ্যামিন বাই দ্য ওয়ে, কারণ নাইট্রোজেনের দুদিকে কার্বন আছে। তো যত নাইট্রোজেনের ডিগ্রি বাড়বে অ্যামিনের, তার ক্ষার ধর্ম বাড়বে যদি প্লাস আই গ্রুপ থাকে। আর CH3 হচ্ছে একটা প্লাস আই গ্রুপ। তাই অ্যানিলিন আর মিথাইল অ্যামিনের মধ্যে অ্যানিলিনের ক্ষার ধর্ম কম, কারণ বেনজিনের মাইনাস আই গ্রুপ আছে, নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, কিন্তু মিথাইল অ্যামিনে ক্ষার ধর্ম বেশি হবে, কারণ CH3 গ্রুপের জন্য নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বাড়বে, তাই ওর ক্ষার ধর্ম বাড়বে। ওকে, আচ্ছা আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রায়ান মার্টিনের এটা অনেকগুলো পেজে আছে এই প্রশ্নটা। বেনজিনের মধ্যে কনসেন্ট্রেটেড H2O4 দেওয়া হয়েছে এবং 2 নম্বরে NaOH দেওয়া হয়েছে, যেটা তৈরি হচ্ছে তার মধ্যে আবার NaOH দেওয়া হয়েছে, কি হবে? দেখো, সবার প্রথমে বেনজিন, এই যে বেনজিন আছে এর মধ্যে যদি আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিই, কনসেন্ট্রেটেড কি দিই? H2SO4 দিই, তাহলে কি হবে? তাহলে এই জিনিসটাকে এইভাবে রাখবে, OH SO3H। কনসেন্ট্রেটেড H2SO4টাকে কিভাবে রাখবে? OH SO3H। আর বেনজিনের তো হাইড্রোজেন রয়েছে, বেনজিনের ফর্মুলা কি? C6H6। এবার এই একটা হাইড্রোজেনকে এই OH দিয়ে বার করে দাও, তাহলে জল হয়ে বেরিয়ে যাবে। আর যে এই পার্টটা পড়ে আছে এটা বেনজিনে ঢুকে যাবে, এটা বেনজিনে ঢুকে কি তৈরি করবে? SO3H। এইটাকে বলা হয় সালফোনেশন। যখন বেনজিনের মধ্যে SO3H ঢোকে তখন সেটাকে বলে সালফোনেশন, ঠিক? আর এই গ্রুপটাকে বলা হয় সালফোনিক গ্রুপ। এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, এটাকে বলে সালফোনিক গ্রুপ, সালফোনিক গ্রুপ, সালফোনিক গ্রুপ। আর এই কম্পাউন্ডের নাম বেনজিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা, দ্বিতীয় ধাপে কি দিয়েছে? NaOH। দ্বিতীয় ধাপে দিয়েছে NaOH। কি হবে? NaOH দিলে যে জিনিসটা ঘটবে, NaOH এর সাথে রিঅ্যাক্ট করে এরকম একটা সল্ট বানাবে, এরকম একটা সল্ট বানাবে SO3Na, এরকম একটা সল্ট বানাবে SO3Na, SO3 Na+, একটা সল্ট বানাবে। এই অ্যাসিডের সল্ট হচ্ছে SO3 Na+, ঠিক? তাহলে এইটা হবে B। নাম কি? সোডিয়াম বেনজিন সালফোনেট, সোডিয়াম বেনজিন সালফোনেট, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিডের সল্ট। ওকে, এবার এটা হলো A। এবার B দেওয়া হয়েছে এর মধ্যে, B কি দেওয়া হয়েছে? সরি, এর মধ্যে দেওয়া হয়েছে আবার NaOH, বাট NaOH টা কি? সলিড ফেজে আছে। তো কি হবে? এখান থেকে এই পার্টটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে বানাবে কি? বেনজিনের মাথায় আসবে O Na+, এটার নাম সোডিয়াম, সোডিয়াম ফেনক্সাইড, ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড আয়ন। কি হলো? সোডিয়াম ফেনক্সাইড আয়ন হয়ে গেল, সোডিয়াম ফেনক্সাইড। এই SO3টা SO2 হয়ে বেরিয়ে যাবে আর এখানে O NO+ হবে। এবার এর মধ্যে যদি আমরা H+ দিয়ে দিই তাহলে সেটা ফেনল তৈরি হবে, যদিও এখানে চাইনি, মানে বাই চান্স যদি এর মধ্যে আবার বলতো H+ দেওয়া হতো তাহলে আলটিমেট প্রোডাক্ট কি হতো? আলটিমেট প্রোডাক্ট হতো ফেনল, কিন্তু ওটা বলেনি। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে A এবং এটা হচ্ছে B। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই ইজি একটা কোশ্চেন, ভালো করে দেখো। এইখানে CH3 CH2 Br আছে, এটার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড, এখানে Br লেগে আছে, ঠিক? তার সঙ্গে এখানে দেওয়া হয়েছে SH-, এটা একটা অ্যানায়ন, এটা নিউক্লিওফাইল, ঠিক? বিক্রিয়ার পরে বিআরটা বেরিয়ে যাচ্ছে, তার জায়গায় SH ঢুকে যাচ্ছে, সিম্পল। বলেছে এটি কি বিক্রিয়া? এটা একদম সিম্পল, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। বিআর কে সরিয়ে SH এসছে। এবার প্রতিস্থাপন বিক্রিয়া তো অনেক টাইপের হয়, SN1, SN2, SNI, এটা কোনটা? ভালো করে দেখো, এই যে ইথাইল ব্রোমাইড যেটা আছে না, এই যে ইথাইল ব্রোমাইড যেটা আছে, ইথাইল ব্রোমাইড, এই ইথাইল ব্রোমাইডটা কি? ইথাইল ব্রোমাইডটা হচ্ছে 1 ডিগ্রি ব্রোমাইড, 1 ডিগ্রি ব্রোমাইড এটা, হ্যাঁ। আর 1 ডিগ্রি হ্যালাইড যারা হয়, 1 ডিগ্রি হ্যালাইড, এরা SN2 বিক্রিয়া ভালো করে, SN2। তাহলে এটা কি বিক্রিয়া? এটা অবভিয়াসলি প্রতিস্থাপন বিক্রিয়া,
এটা অবভিয়াসলি প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু কেমন প্রতিস্থাপন? SN2। এটা হচ্ছে গিয়ে বাইমলিকুলার রিঅ্যাকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিঅ্যাকশন। তাহলে এইটা ঠিক, এটা SN2 বিক্রিয়া, কারণ বিআর কে সরিয়ে এসেই যাচ্ছে। কেন SN2? কারণ এটা 1 ডিগ্রি আছে, আর 1 ডিগ্রি হ্যালাইডরা SN2 দ্বারা প্রতিস্থাপিত হয়। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। আচ্ছা, এই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এটা রয়েছে হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে কোশ্চেন আছে, যে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে একটা সল্ট দেওয়া আছে। সল্টটা কে আছে? Ag2CrO4, ঠিক আছে, Ag2 সিলভার ক্রোমেট এটা। হ্যাঁ, তো এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো? 2Ag প্লাস CrO4 2-। এবার ভেঙে দিলাম, সিম্পল, ভেঙে গেল। বললো দ্রাব্যতা গুণফল KSP আছে, আর এই দ্রাব্যতা আছে S, ঠিক আছে, এই দ্রাব্যতাটা S আছে, ঠিক, মধ্যে তার সম্পর্কটা বার করতে বলেছে। দ্রাব্যতা গুণফল KSP, আর এসটা কি? এসটা হচ্ছে দ্রাব্যতা। এবার কিভাবে বার করবো দেখো। দ্রাব্যতা গুণফল বার করার টেকনিক হচ্ছে, দ্রাব্যতা গুণফল মানে হচ্ছে KSP। KSP মিন্স ফুল ফর্ম কি? সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি প্রোডাক্ট। এবার কিভাবে বার করবো দেখো। এখানে সিলভার কতগুলো আছে? দুটো আছে। আমি ধরলাম সিলভারের দ্রাব্যতা S, দুটো আছে, তাই 2 × S। এবার দ্রাব্যতা গুণফলের নিয়ম হচ্ছে, যেই জিনিসটা দুটো থাকবে সেটা 2 গুণও হবে, আবার পাওয়ারেও যাবে। মানে এটা আবার পাওয়ারেও যাবে, এই দুইটা পাওয়ারেও যাবে, দুইটা গুণও হবে, পাওয়ারেও যাবে। এবার এই যে ক্রোমেটটা আছে CrO4 2-, এটা কটা আছে? একটা আছে। তাহলে 1 × S, এরও দ্রাব্যতা S, আর এটা পাওয়ারে যাবে। পাওয়ারে 1 থাকার অর্থ তো কিছুই না, গেল। তার মানে কি? তার মানে যেহেতু Ag দুটো আছে, তাই দুইটা গুণও যাবে, আর Ag প্লাসের দ্রাব্যতা S ধরে নিলাম, এটা এসটা হচ্ছে দ্রাব্যতা Ag প্লাসে, দুইটা গুণেও যাবে, পাওয়ারেও যাবে। যেহেতু ক্রোমেট কটা আছে? একটা, তাই ওটা 1 গুণেও যাবে, পাওয়ারেও যাবে। এবার 1 পাওয়ারের অর্থ তো কিছুই না, তাহলে KSP কি হবে? 4S² × S। তাহলে কি হবে এখান থেকে? KSP/4 কত হবে? S3। তারপরে কি লিখবো আমরা? KSP/4 হোল টু দি পাওয়ার 1/3 S। তাহলে এটাই হচ্ছে গিয়ে দ্রাব্যতা গুণফল KSP এবং দ্রাব্যতার মধ্যে সম্পর্ক। S KSP/4 হোল টু দি পাওয়ার 1/3। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, পরের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, দেখো এটা সিম্পল, এটা খুবই সিম্পল একটা কোশ্চেন। যখনই দেখবে মিডিয়ামে জিঙ্ক কপার আছে, জিঙ্ক কপার SN আয়রন, এরা সবাই বিজারণ বিক্রিয়া করে। বিজারণ মানে কাউকে বের করে হাইড্রোজেন ঢুকাবে। এবার এখানে হ্যালোজেনটা কে আছে? I, তাহলে এই আইটাকে তাড়িয়ে দিয়ে তার জায়গায় H নিয়ে আসবে, মানে তৈরি হবে এটা CH3 CH2 আর H, মানে আলটিমেট সেটা কি তৈরি হলো? CH3 CH3। তাহলে ইথেন হবে, কি হবে? ইথেন হবে, সিম্পল ইথেন তৈরি হবে, ইথেন, ঠিক। আচ্ছা, পরের যে কোশ্চেনটা আছে, পরের কোশ্চেনটা কি আছে ভালো করে আগে দেখে নাও। বলছে অ্যাসিটিক অ্যাসিড ও মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্র অ্যাসিড? দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। সবার প্রথমে অ্যাসিটিক অ্যাসিডের যে ফর্মুলাটা, অ্যাসিটিক অ্যাসিডের যে ফর্মুলা সেটা আগে আমরা দেখে নিই। অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3 COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা। আর ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কিছুই না, জাস্ট একটা Cl থাকবে, এটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। মোনো কেন? একটা Cl আছে। দেখো অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3 COOH, তিনটে H আছে এখানে। একটা H এর পরিবর্তে যদি Cl লেগে যায় সেটাকে আমরা বলবো মোনোক্লোরো। যদি দুটো Cl আসে ডাইক্লোরো, আর তিনটে Cl আসে ট্রাইক্লোরো। এবার বলেছে এই দুজনের মধ্যে কোনটির অ্যাসিডিটি বেশি, ঠিক। দেখো কিছুক্ষণ আগেই আমরা বলেছিলাম একটা কথা, ভালো করে দেখবে, যে এইখানে যেটা মেন বিষয় CH3 গ্রুপ, CH3 গ্রুপের কোন এফেক্ট আছে? প্লাস আই এফেক্ট আছে, মানে EDG, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক। আর ক্লোরিনের কি এফেক্ট আছে? ক্লোরিনের এফেক্ট আছে -I গ্রুপ, মানে EWG, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে ইলেকট্রন আকর্ষী। এটা হচ্ছে ইলেকট্রন বিকর্ষী, এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী। এবার সিম্পল একটা কনসেপ্ট বলে দিচ্ছি, যখনই অ্যাসিডিটির অর্ডার দেখবে মনে রাখবে এটা I
is inversely proportional to acid power, inverse, and minus I is directly proportional to acid power. বেসের উল্টো, বেস কখন হয়, প্লাস আই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বেসিক পাওয়ার, মানে প্লাস আই থাকলে বেসিক পাওয়ার যদি বাড়ে তাহলে অ্যাসিডিক পাওয়ার কমবে, এ দেখো অ্যাসিডিক পাওয়ার কমছে, প্লাস আই থাকলে অ্যাসিডিটি কমে যাবে, আর মাইনাস আই থাকলে অ্যাসিডিটি বাড়বে, বেসিক পাওয়ার কমবে, দেখো মাইনাস আই থাকলে অ্যাসিডিটি বাড়ছে, তাহলে অবভিয়াসলি কার অ্যাসিডিটি বেশি হবে, মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হবে। কিন্তু যদি এখানে এরকম থাকতো, দুটো সিএল থাকতো, যদি ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড হতো, দেখো অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি CH3COOH, তার তিনটে এইচ এর জায়গায় যদি দুটো জায়গায় সিএল থাকে তাহলে ওটা ডাইক্লোরো হবে, তখন এটা বেশি অ্যাসিডিটি হবে, কারণ দুটো সিএল বেশি করে টানছে, যত বেশি মাইনাস আই গ্রুপ তার অ্যাসিডিটি তত বেশি, সিম্পল কনসেপ্ট। ওকে, পরেরটা যাচ্ছে, গেল এটা। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো সিম্পল কোশ্চেন এটা। এখানে কি কোশ্চেন দিয়েছে, বলেছে অ্যাসিটিলিন থেকে বিউট টু আইন বানাতে হবে, অ্যাসিটিলিন থেকে বিউট টু আইন কিভাবে বানাবো, সবার প্রথমে অ্যাসিটিলিনটাকে লিখতে হবে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে, এটাকে সবাই মার্ক করে রাখো, এটা বিভিন্ন স্কুলের পরীক্ষাতে আসতে পারে। অ্যাসিটিলিন থেকে বিউট টু আইন, এটা স্টেপ আপ বিক্রিয়া, কিভাবে করতে হয়, সবার প্রথমে অ্যাসিটিলিনের মধ্যে আমরা লিকুইড অ্যামোনিয়া, হ্যাঁ লিকুইড অ্যামোনিয়া নেব, আর নেব NaNH2, NaNH2, Na প্লাস NH2 মাইনাস, নাম কি সোডামাইড, সোডামাইড নেব। আচ্ছা, নিলে কি হবে, এই NH2টা এই হাইড্রোজেনটাকে তুলবে আর হাইড্রোজেন তার বন্ডটা এখানে দিয়ে যাবে, তা দেখতে কি হবে, H C ট্রিপল বন্ড C মাইনাস আর Na প্লাসটা এর সঙ্গে লেগে থাকবে, ঠিক। NH2 মাইনাস এই Hটাকে তুলবে আর H তার বন্ডটা এখানে দিয়ে যাবে, ঠিক। এবার এর মধ্যে আমরা কি দেব, এর মধ্যে আমরা দেব CH3I, CH3I দিলে এই কার্বনেটটা এই CH3 এর সঙ্গে বিক্রিয়া করে কি বানাবে, CH3 লেগে যাবে, এই দেখো এই কার্বনটা এখানে লাগছে আর Na আর I লেগে কি হচ্ছে NaI, তো দেখো একটা পার্ট হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে, দেখো এই পার্টটা তৈরি হয়ে গেছে, এটা তৈরি হলো প্রোপাইন। এবার সেম প্রসিডিওর যদি আবার করি, সেম প্রসিডিওর, লিকুইড অ্যামোনিয়া আর NaNH2, Na প্লাস আর NH2 মাইনাস দিলে কি হবে, এই NH2 মাইনাস এইটাকে তুলবে, এবার একইভাবে এর মাথায় নেগেটিভ পড়বে, পড়বে কি, আর যদি এখানে একবারে দিয়ে দিই CH3I, তাহলে ওই CH এই কার্বনের সঙ্গে CH3 রিঅ্যাক্ট করে কি বানাবে, CH3 C ট্রিপল বন্ড C CH3, নাম কি হয়ে যাবে, বিউট টু আইন, কি হয়ে যাবে, বিউট টু আইন, ঠিক। আচ্ছা, এইখানে Cl2 আছে আর OH আছে, ভালো করে দেখো, এখানে কে আছে, Cl2 আছে আর OH আছে, এবার এটাকে কিভাবে করবো আমরা, ভালো করে দেখতে হবে, Cl2 আর OH যদি একসঙ্গে থাকে, Cl2 আর OH যদি একসঙ্গে থাকে তাহলে এখানে কি ঘটনা ঘটবে, দেখো CH3 CH আর CH2 সবার প্রথমে ডবল বন্ডটা ভেঙে যাবে, কারণ এটা অ্যাডিশন রিঅ্যাকশন হবে, কি রিঅ্যাকশন হবে, অ্যাডিশন রিঅ্যাকশন, এবং বিক্রিয়া করে কি বানাবে, দেখো H2 আর Cl আছে, রিঅ্যাকশন করে একদিকে OH যাবে আরেক দিকে Cl যাবে, OH and Cl, এবার এখানে দুটো প্রোডাক্ট হতে পারে, একটা এটাও হতে পারে CH3, এইখানে Cl আর এইখানে OH, এই দুটো প্রোডাক্ট হতে পারে, দেখো এইটা মেজর প্রোডাক্ট হবে, এটা মাইনর প্রোডাক্ট হবে, কেন, কারণ এখানে দুটো লোন পেয়ার আছে আর অক্সিজেনের এখানে কটা, ক্লোরিনের এখানে তিনটে লোন পেয়ার আছে, তো দুটো লোন পেয়ারের রেসপেক্টে CH3 গ্রুপটা বাল্কি গ্রুপ, তাই এইটা স্টেবল হবে, এটা আনস্টেবল হবে, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি আমরা, পরের কোশ্চেনে দেখো এই কোশ্চেনটা, এটা দেখো এখানে বলেছে N বিউটেন, এটার নাম কি, N বিউটেন, N বিউটেন, তার মধ্যে কি দেওয়া হয়েছে, তার মধ্যে দেওয়া হয়েছে Br2 আর H নিউ, সানলাইট, এবার সানলাইটের রেসপেক্টে র্যাডিক্যাল রিঅ্যাকশন হয়, তোমরা জানো সবাই। এবার দেখো এখানে প্রত্যেকটা স্ট্রাকচারকে ভালো করে দেখে নাও, এখানে এই যে কার্বনটা আছে, এই কার্বনটা দেখো, এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে লেগে আছে, এই পার্টিকুলারলি এই কার্বনটা, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, এই কার্বনটা, এই কার্বনটা কত, এটা 2 ডিগ্রি কার্বন, কেন, কারণ এটা দুদিকে কার্বনের সঙ্গে লেগে আছে, এটাও 2 ডিগ্রি কার্বন আর এটা 1 ডিগ্রি কার্বন, তাহলে এখানে সিমিলার কি আছে, দুটো 1 ডিগ্রি, দুটোই সেম, এটাও CH3 ওটাও CH3, দুটো 2 ডিগ্রি দুটোও সেম, এটাও CH2 ওটাও CH2, তাহলে এখানে কি হবে, Br2 দিলে জাস্ট প্রতিস্থাপন হবে, কিভাবে হবে দেখো, এখানে CH দুটো হাইড্রোজেন আছে, Br এর সঙ্গে রিঅ্যাক্ট করলে একটা হাইড্রোজেন থাকবে,
একটা হাইড্রোজেন থাকবে আর তার জায়গায় একটা বিআর আসবে, এই একটা প্রোডাক্ট পাবো। জাস্ট একটা এইচ বেরিয়ে গিয়ে তার জায়গায় বিআর হবে, তার নাম কি? তার নাম হবে 2 ব্রোমোবিউটেন, এই একটা প্রোডাক্ট পাবো। আর প্রোডাক্ট কি পাবো? আর একটা প্রোডাক্ট পেতে পারি, এখানকার একটা এইচ অথবা এখানকার একটা এইচ, যে কোনো একটা এইচ থেকে একটা বিআর বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? মানে একটা এইচ বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? CH3 CH2 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 আর কি হবে? বিআর। তিনটে এইচ ছিল, একটা এইচ বেরিয়ে বিআর ঢুকেছে। হয় এই কার্বন নয় এই কার্বন থেকে একটা প্রোডাক্ট আসবে, নয় এই কার্বন নয় এই কার্বন থেকে প্রোডাক্ট আসবে। কেন? কারণ দুটোই সেম 2 ডিগ্রি, দুটোই সেম 1 ডিগ্রি, তাই যে কোনো একটা একটা বিক্রিয়া করবে। তাহলে টোটাল কটা প্রোডাক্ট পাচ্ছি? দুটো, 2 ব্রোমো বিউটেন এন্ড 1 ব্রোমো বিউটেন, 1 ব্রোমো বিউটেন। ওকে, 1 ব্রোমো বিউটেন। মেজর কোনটা? অবভিয়াসলি 2টা বেশি মেজর হবে, কারণ ওটা 2 ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রি বাড়লে স্টেবিলিটি বাড়বে। আচ্ছা, পরের যে কোশ্চেনটা আছে দেখো, পরের কোশ্চেনটায় কি দেওয়া আছে? পরের কোশ্চেনটায় দেওয়া আছে যে একটা স্ট্রাকচার দেওয়া আছে অ্যালডিহাইডের, বলেছে এর ক্যানোনিক রেজোনেন্সটা আঁকতে হবে, রেজোনেন্সটা করতে হবে। কিভাবে করবো দেখো, এই যে CH3টা আছে না, এই CH3টা হচ্ছে -I গ্রুপ, যার মানে কি ও ইলেকট্রন টানে। তো কিভাবে হবে একটু ভেঙে চুরে দেখাই। CH3 C, এখানে H ডবল বন্ড, এখানেও CH, আর এখানে CH ডবল বন্ড O, এইভাবে রয়েছে এই CHOটা। এবার CHO কি প্রভাব আছে? -I, তো ইলেকট্রন টানবে। টানলে কিভাবে হবে দেখো, এই ইলেকট্রনটা এই মানে এই যে ডবল বন্ডের ইলেকট্রনটা এখানে আসবে আর এটা আবার এখানে যাবে। এই ডবল বন্ড ইলেকট্রনটা এখানে গেল, তাহলে এই কার্বনের কটা হাত হবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। কার্বনের তো 5টা হাত হয় না, তাই অক্সিজেনকে ব্যালেন্স করাতে হবে ওদিকে, বন্ডটা খুলবে। দেখতে কেমন হবে? CH3 CH CH ডবল বন্ড CH O মাইনাস, ঠিক। আর এই জায়গাটায় প্লাস আসবে, কারণ এইখান থেকে যখন বন্ডটা খুললো তাহলে তো কার্বনের 3টে হাত হয়েছে, তাই এখানে প্লাস হবে আর ওখানে কি হবে? মাইনাস হবে। ওকে, চলো পরেরটায় যাচ্ছি আমরা। পরের কোশ্চেনটা দেখো, বেনজিন থেকে প্যারা নাইট্রোটলুইন, প্যারা নাইট্রোটলুইন কিভাবে বানাবো? সবার প্রথমে বেনজিন, বেনজিন আছে, বেনজিনের থেকে আমরা কি করব? এর মধ্যে দেব হচ্ছে CH3Cl অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, CH3Cl অনাদ্র কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক, দিলে কি হবে? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন হবে, এখানকার একটা H এখানকার Cl এর সঙ্গে বেরিয়ে যাবে, তো তৈরি হবে কি? টলুইন। আর এখানে সলভেন্ট হিসাবে কি ইউজ করা হয় তোমরা জানো? সলভেন্ট হিসাবে ইউজ করা হয় নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। ঠিক, এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, যেরকম বেনজিন নেব সেটাই CH3Cl নেব। CH3Cl বেশি নেওয়া যাবে না, তাহলে কিন্তু পলি অ্যালকাইলেশন হয়ে যায়। তোমরা জানো ফিডেলক্রাফট অ্যালকাইলেশনে পলি অ্যালকাইলেশন হয়। এবার যেই টলুইন হলো, টলুইনের মধ্যে আমরা মিক্স অ্যাসিড দেব। মিক্স অ্যাসিড মানে কারা? কনসেন্ট্রেটেড H2SO4 এন্ড কনসেন্ট্রেটেড HNO3। ঠিক আছে, দিলে কি হবে? দিলে দুটো প্রোডাক্ট আসবে, একটা প্রোডাক্ট হবে CH3। এবার CH3 যেহেতু একটা কি, CH3 প্লাস আই এফেক্ট আছে, তাহলে ও দুটো প্রোডাক্ট বানাবে। একটা বানাবে এখান থেকে NO2 গ্রুপটা ঢুকে, এটা নাইট্রেশন, আমরা জানি নাইট্রেশন কনসেন্ট্রেটেড H2SO4 আর কনসেন্ট্রেটেড HNO3 বিক্রিয়া করলে বেনজিনে NO2 গ্রুপ ঢোকে। একটা এটা আসবে এবং একটা আসবে এটা CH3NO2। ঠিক, এটা মাইনর প্রোডাক্ট হবে অবভিয়াসলি। তাহলে আমরা বেশি করে পাবো কোনটা? আমরা আমাদের যেটা চাইছে আমরা পেয়ে যাব প্যারা নাইট্রোটলুইন। এটাকে আরো ভাবে করা যায়, অর্থকে ব্লক করে অনেকভাবে করা যায়, ওটা ক্লাস 12-এ শিখবে তোমরা। আপাতত এটা জানলেই যথেষ্ট যে অর্থ আর প্যারার প্রোডাক্ট আসবে, কিন্তু সেখানে প্যারা প্রোডাক্টটা আমরা শুধু লিখবো যেহেতু আমাদের প্যারা চেয়েছে। ওকে, আচ্ছা পরের কোশ্চেন দেখো, এই একটি কোশ্চেন আছে ইকুইলিব্রিয়াম থেকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভালো করে কোশ্চেনটাকে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও একটা। বলেছে Ab2 গ্যাসের বিয়োজন সাম্যটি হলো একটা দেওয়া আছে একটা বিক্রিয়া, Ab2 এর বিয়োজন মাত্রাও দেওয়া আছে, x এর মান বলেছে ছোট, 1-এর থেকে অনেক ছোট, বিয়োজন মাত্রা x, সাম্য ধ্রুবক Kp, মোট চাপ P হলে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো এটা কিভাবে করব আমরা? খুবই সিম্পল একটা কোশ্চেন, কিন্তু
ভালো করে বুঝতে হবে। দেখো সবার আগে আমরা বিক্রিয়াটা লিখি, AB2 ব্র্যাকেটে গ্যাস, রিভার্সিবল সাইন 2AB2 ব্র্যাকেটে গ্যাস, সরি 2AB ব্র্যাকেটে গ্যাস প্লাস B2 ব্র্যাকেটে গ্যাস। ওকে, ঠিক। আচ্ছা, এবার প্রাথমিক অবস্থা, একদম প্রাথমিক অবস্থাতে এখানে 2AB2 আছে, আমি ধরলাম এর মোল সংখ্যা কত, 2। মোল সংখ্যাটা মোল বার করছি, প্রাথমিক অবস্থায় মোলটা 2 আছে। আর এগুলো তখন একদম 0 0, এগুলো তো শুরুই হয়নি, একদম ইনিশিয়াল স্টেজে। আচ্ছা, সাম্যাবস্থায়, যেমন সাম্যাবস্থা হলো বা ইকুইলিব্রিয়ামে কত হবে, দেখো বিয়োজন কত বলেছে x, বিয়োজন কত বলেছে x, তাহলে ছিল কত 2, ছিল কত 2, এবার 2 এর উপর চলে গেছে কত, 2 এর উপর গেছে x, 2 তো ছিল, এবার 2 এর রেসপেক্টে x গেছে, বিয়োজন দেখো x বলে দিয়েছে তাই 2x। আচ্ছা, এখান থেকে এবার এখানেও ab কতগুলো আছে, দুটো, তাহলে এটাও কত হবে 2x, যেহেতু 2 আছে তাই 2x, আর এখানে b2 একবার আছে তাই x। এখান থেকে যেহেতু এটা 2 মোল 2 ছিল তাই x বেরিয়েছে, তাই -2x। এবার এখান থেকে এখানেও যেহেতু 2 আছে তাই এটাও 2x, আর এখানে যেহেতু b2 এর আগে 1 আছে তাই এটাও কিন্তু x। এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করে নেবে। বিয়োজন বেরিয়েছে x, তাহলে এখানে যেহেতু 2 ছিল আগে 2 মোল, তাই 2 মোলের রেসপেক্টে 2x, এটাও 2 মোল, তাই এখান থেকে যেহেতু 2x বেরিয়েছে এখান থেকেও 2x, যেহেতু 2 আছে। এখানে যদি 3 থাকতো তাহলে 3x হতো, আর এখানে 1 আছে তাই শুধু x। ওকে, আচ্ছা, তাহলে মোট মোল কত হবে, মোট মোল সংখ্যাটা কত হবে দেখে নি। সাম্যাবস্থায় কত মোট সংখ্যা, এর কত 2 - 2x প্লাস 2x প্লাস x, 2x কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসছে এখান থেকে 2 - x। তাহলে মোট মোল সংখ্যা কত আসলো 2 - x। ওকে, 2 - x আসলো। এইবার এখানে দেখো আমাকে যে, হ্যাঁ এখানে যে সাম্য ধ্রুবকটা দিয়েছে ওটা কার মান দিয়েছে, কেপির মান। তো আমাকে কেপির রেসপেক্টে বার করতে হবে, কার রেসপেক্টে, কেপির রেসপেক্টে। এবার কেপি কিভাবে বার করে দেখো, কেপি বার করার টেকনিক কি, কেপি হচ্ছে গিয়ে কেপি ইজিক্যালস টু কি হবে, আমরা সাম্য ধ্রুবকে পড়েছি কেপি, এই যে রিঅ্যাকশনটা তার রেসপেক্টে লিখতে হবে কেপিটাকে, এদিকেরটা বা এদিকেরটা। এখানে এবি কটা আছে, দুটো, তাই পি এবি কেন, এটা আংশিক চাপ। যখন আমরা কেপির রেসপেক্টে বার করব তখন আমরা আংশিক চাপ নিয়ে বার করব। এবি দুটো আছে তাই পি মানে আংশিক চাপ, আর দুইটা পাওয়ারে চলে যাবে, ইনটু পি বি2 আংশিক চাপ কি বি2 আংশিক চাপ, ডিভাইডেড বাই কি পি ab2 তার হোল স্কয়ার। ab2 কত আছে, দুটো, তাই হোল স্কয়ার হবে। তো এইভাবে আমরা কেপিটা বার করব। এবার কেপি বার করার জন্য আমাকে তো আংশিক চাপগুলো বার করতে হবে, সেটা কিভাবে বার করব, সবাই এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে ওকে, এবার দেখো আমরা কিভাবে করছি জিনিসটা, এবার দেখো আমরা এটাকে কিভাবে করছি, এটাকে আমরা এবার করবো, দেখো এটাকে আমরা কিভাবে করবো দেখো। এইবার আমরা আংশিক চাপ বার করবো, আমরা প্রথমে ab2 এর আংশিক চাপ বার করবো, pab2 এর আংশিক চাপ কিভাবে বার করবো, আংশিক চাপ বার করার ফর্মুলা কি, নিজের মোল সংখ্যা, দেখো ab2 এর মোল সংখ্যা কত 2 - 2x ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা কত 2 - x ইন্টু কি টোটাল প্রেসার কত দেওয়া আছে p। তাহলে pab2 এর আংশিক চাপ কি, নিজের মোল সংখ্যা 2 - 2x ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা 2 - x ইন্টু টোটাল প্রেসার, এটা গেল pab2। এবার pab এর মোল সংখ্যা আংশিক চাপ বার করো, pab কিভাবে বার করো, pab এর নিজস্ব মোল সংখ্যা কত 2x ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা কত 2 - x ইন্টু কত টোটাল প্রেসার, এটা আংশিক চাপ বার করার ফর্মুলা। লাস্ট হচ্ছে কি পি সব ছোট হাতের পি, হ্যাঁ pb2, এটা কিভাবে বার করবো, এর নিজের মোল সংখ্যা কত x বাই কত হবে 2 - x ইন্টু কত টোটাল প্রেসার। হলো। এইবার এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো এখানে বসাবো, কেপির ইকুয়েশনটাই বসাবো, চলো বসাই। তাহলে কত হবে ঠান্ডা মাথায়, তাড়াহুড়ো নেই। দেখো pab, প্রথমে pab আছে কত আছে, তাহলে 2x ডিভাইডেড বাই 2 - x ইন্টু p, তার কত হবে হোল স্কয়ার, কারণ হোল স্কয়ার আছে উপরে, ইন্টু pb2 এর ভ্যালু কত x - 2 - x ইন্টু কত p, এটা
ডিভাইডেড বাই কত আছে পি এবি টুর হোল স্কোয়ার, পি এবি টুর মানে কত 2 মাইনাস, এখান থেকে একটু কমন নিয়ে নি, 2 কমন নিয়ে নি, তাহলে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স ইন্টু পি, আর কি হবে হোল স্কোয়ার হবে। ঠিক আছে, ওকে। এইবার একটা কথা আছে, দেখো এখানে লেখা আছে এক্স এর মানটাই, দেখো এক্স এর মান, এটাকে নিচে নামিয়ে নি একটু, দেখো এক্স এর মান একের থেকে কি অনেক ছোট, তাহলে এক্স এর মান যদি একের থেকে অনেক ছোট হয় তাহলে আমি এই জায়গাটা করতে পারি যে 1 মাইনাস এক্স ইজিক্যালস টু 1, কারণ এটা এক্স এর মান যেটা রয়েছে সেটা একের থেকে অনেক ছোট, এই 1 মাইনাস এক্স এর মান প্রায় একই হবে। তাহলে আমরা কি করব এই জায়গাটা ভালো করে দেখো সবাই, এই জায়গাটা আমরা আবার কি করব, দেখো এই জায়গাটা কে পি সমান সমান, দেখো কি করছি, এটা স্কোয়ার আছে তাহলে কত 4x এর স্কোয়ার ইন্টু কত পি স্কোয়ার বাই 2 মাইনাস এক্স এর কত হোল স্কোয়ার ইন্টু এক্স 2 মাইনাস এক্স ইন্টু কত পি ডিভাইডেড বাই নিচে কত আছে 4 1 মাইনাস এক্স এর কত হোল স্কোয়ার 2 মাইনাস এক্স এর কত হোল স্কোয়ার ইন্টু কত পি স্কোয়ার। দেখো তো এখান থেকে কারা কারা কাটবে, দেখো এখান থেকে কারা কারা কাটবে, এই পি স্কোয়ার কেটে দাও, কেটে গেল, 2 মাইনাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার এটাও কেটে গেল, ঠিক। আচ্ছা দ্বিতীয় কথা তাহলে, আচ্ছা 4 কেটে গেল, এটাও কেটে গেল, 4 ও কেটে গেল, তাহলে পড়ে আছে কি দেখে নি, তাহলে পড়ে আছে কত কেপি, কেপি সমান সমান কি পড়ে আছে দেখো, কেপি সমান সমান কি পড়ে আছে, আচ্ছা আর কি কি কাটবে নিচে, 2 মাইনাস এক্স সব চলে গেল এদিকে, এক্স এর কিউব এক্স টু দি পাওয়ার 4 2 মাইনাস এক্স 2x আর এদিকে এক্স আছে তাই তো, তাহলে কত হচ্ছে এদিকে, না এদিকে তো স্কোয়ার আছে একটা, এখানে একটু ভুল হয়েছে, এই জায়গাটায় এক্স এর এখানে এক্স এর স্কোয়ার হবে, এখানে এক্স এর স্কোয়ার হবে, 2x আছে না এক্স এর স্কোয়ার হবে আর এক্স আছে, ঠিক আছে এবার ঠিক আছে, ওকে। তাহলে কত হচ্ছে উপরে এক্স এর কিউব, তাহলে এটা এক্স এর কিউব হবে, ঠিক। আচ্ছা এখানে যেমন আমরা 1 মাইনাস এক্স, দেখো যেহেতু যেহেতু এক্স এর মানটা অনেক মানে ছোট, তাহলে 2 মাইনাস এক্সটাকেও আমরা কি দেখতে পারি অ্যাপ্রক্স 2 লিখতে পারি, তাই না। তাহলে এখানে কি হবে, কি লিখবো আমরা, দেখো এক্স কি কিউব আছে, একটা পি পড়ে আছে, আর নিচে কত পড়ে আছে 2 মাইনাস এক্স থেকে এক্স বাদ দিলে 2 পড়ে থাকবে, আর এটা 1 মাইনাস এক্স এর স্কোয়ার মানে হচ্ছে একেরই স্কোয়ার, এই যে 1 মাইনাস এক্স মানে তো একই হবে, আর 2 মাইনাস এক্স মানে শুধু 2 পড়ে থাকবে, তাহলে কত হবে অ্যান্সারটা, আমাদের অ্যান্সারটা হবে এদিক থেকে কেপি ইজ ইকাল টু এক্স এর কিউব ইন্টু পি বাই 2, বাই কত পড়ে আছে 2, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এটা কি লিখতে পারি যে 2 কেপি বাই এক্স এর কিউব ইজ ইকাল টু পি, দিস ইজ দ্য অ্যান্সার, 2 কেপি বাই এক্স কিউব ইজ ইকাল টু পি। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে সবাই করে নেবে। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেনে কি দিয়েছে, দুটো কোশ্চেন আছে, দেখো অ্যাসিটিলিন থেকে অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিলিন থেকে অক্সালিক ভেরি কিভাবে করব, সবার প্রথমে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 to 2% KMnO4, 1 to 2% KMnO4 দেবো, 1 to 2% KMnO4 যদি দিই তাহলে আমার এখানে কি হবে, এটা হচ্ছে বায়ার বিকারক, বায়ার, এটা হচ্ছে বায়ার বিকারক। তো বায়ার বিকারক যদি আমরা দিই তাহলে কি হবে, সবার প্রথমে CH, এখানে OH আসবে, আর এই জায়গাটাও CH আর OH আসবে, দুটো H আসবে, দুটো OH আসবে, ঠিক আছে, এখানে দুটো H আর OH আসবে। দেন দেন যেখানে আমরা কি করব, এখানে আমরা সেকেন্ড টাইমে আবার জিনিসপত্র দেব, সেকেন্ড টাইমে আবার যদি জিনিসপত্র এই একই জিনিস দিই তাহলে এখানে কি ঢুকবে OH, নিচে OH উপরে H, এখানেও আসবে নিচে OH, এখানে OH এখানে H, ঠিক আছে, দুবার দুবার করে, প্রথমে ট্রিপল বন্ডটা ডবল হবে, তারপরে আবার ডবল বন্ডটা সিঙ্গেল হবে, দুটো করে OH ঢুকবে। এইবার দেখো এখানকার যে OH-টা আছে, এখানকার OH আর এখানকার H, একই কার্বনে দুটো OH থাকতে পারে না, এটাকে বলে জেম ডাইঅল। তাহলে এখান থেকে OH, এখান থেকে H বেরোবে, আর এখানেও তাই, দেখো এখানকার OH আর এখানকার H বেরিয়ে যাবে, তাহলে দুটো জল বেরোবে, একই একই কার্বনে দুটো H কে বলে জেম ডাইঅল, একসঙ্গে থাকতে পারে না কারণ কুলম্বিক রিপালশন হয়, সেই কারণে জল হয়ে বেরিয়ে যাবে। তো কি তৈরি হবে, দেখো তৈরি হবে হচ্ছে গিয়ে কি কার্বন, কার্বনের সঙ্গে এদিকে H থাকবে, এদিকে O,
এদিকে ও, এদিকে এইচ, তৈরি হবে কি গ্লাইঅক্সাল, সিএইচও সিএইচও তৈরি হচ্ছে, সিএইচও সিএইচও। এবার এটাকে যদি আমরা জারণ করি K2Cr2O7 দিয়ে যদি জারণ করি, তাহলে সিএইচও যেটা রয়েছে ওটা হয়ে যাবে COOH, আরেকটাও হয়ে যাবে COOH। তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব অক্সালিক অ্যাসিড। তাহলে সিএইচও কে যদি জারণ করি হয়ে যাবে অক্সালিক অ্যাসিড। ঠিক, লাস্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। তাহলে অ্যাসিটিলিনকে আমরা কিভাবে অক্সালিক অ্যাসিড বানাচ্ছি, দুবার বায়ার বিকারক দেব। বায়ার বিকারক দিলে প্রথমে হবে জেম ডাইল, ওটাকে থেকে জল বেরিয়ে গিয়ে হবে গ্লাইঅক্সাল সিএইচও। ওটাকে যদি জারণ করি K2Cr2O7 দিয়ে বা KMnO4 দিয়ে যদি জারণ করি, অবশ্যই এখানে টেম্পারেচারটা মেনশন করে দেবে, টেম্পারেচার মাস্ট বি 25 ডিগ্রি টু 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এন্ড লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে ফিনাইল অ্যাসিটিলিন আছে, তার মধ্যে কি দিলে এটা হবে। এটাকে যদি ভেঙে আঁকলে এরকম হবে যে জিনিসটা, যে C�BC আর এখানে আসবে কি বেনজিন COCH3, এটাকে বলা হয় অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন কি হবে এর মধ্যে, খুব ইম্পর্টেন্ট, এটা আসবেই, এটা তোমাদের স্কুলের পরীক্ষাতে আসবেই। 1% HgSO4, 20% H2SO4 আর জল, এটাকে বলা হয় জল সংযোজন বিক্রিয়া। কি হবে দিলে, ট্রিপল বন্ডে, দেখো এই ট্রিপল বন্ডের যেদিকে বেশি হাইড্রোজেন, এদিকে বেশি হাইড্রোজেন, তো জলের দুটো এইচ এইখানে যাবে আর পাশের কার্বনে ও যাবে, তো তৈরি হবে এটা অ্যাসিটোফেনন। ওকে, যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবো। থ্যাংক ইউ।